বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা কম্পাউন্ড ইন্টারেস্ট এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। 2006 থেকে 2018 পর্যন্ত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে এই সিরিজ। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ইবুক এবং ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ইবুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা প্রথম কম্পাউন্ড ইন্টারেস্টের এই ভিডিওটা দেখছো তারা আগে চ্যাপ্টার ওয়াইজ কম্পাউন্ড ইন্টারেস্টের যে ভিডিওগুলো আছে প্লেলিস্ট থেকে সেগুলো একবার দেখে নাও। আগে কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপর এই সালের কোশ্চেনগুলো করো। প্রথম প্রশ্নে বলেছে বাৎসরিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 6000 টাকার 2 বছরের সুদ কত টাকা। দেখো, যদি চ্যাপ্টারের অঙ্কগুলো দেখো, চক্রবৃদ্ধি সুদের যে চ্যাপ্টারটা আমি করিয়েছি 2 বছর বললে আমি দুটো ব্লক করব, প্রথম বছর দ্বিতীয় বছর। এই ব্লকের ভিতরে যে ফিগারগুলো আমি লিখব, যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোর সব যোগফলকে বলা হবে চক্রবৃদ্ধি সুদ। এই ছকের এই রো বরাবর যে সংখ্যাগুলো লেখা হবে তাদের যোগফলকে বলা হবে সিম্পল ইন্টারেস্ট। আর এই রো বরাবর যে সংখ্যাগুলো পাবো তাদের যোগফলকে বলা হবে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। বোঝা গেছে? চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য সেটা এই রো বরাবর যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফল হবে। এই রো বরাবর যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফলকে সিম্পল ইন্টারেস্ট বলা হবে এবং এই চৌকো বক্সের ভেতর যত সংখ্যা থাকবে তাদের যোগফলকে বলা হবে চক্রবৃদ্ধি সুদ। এবারে এখানে বলেছে বাৎসরিক 12% হারে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো, যদি 6000 টাকার 12% হারে আমি সিম্পল ইন্টারেস্ট বার করতাম তাহলে সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর কত হতো? 720 টাকা করে। আমি কি বলেছিলাম? এই রো বরাবর যে সংখ্যাগুলো লিখব সেগুলো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আমি দেখলাম 6000 টাকা 12% হারে প্রতি বছর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 720 টাকা। মানে প্রথম বছরও সিম্পল ইন্টারেস্ট 720 হবে, দ্বিতীয় বছরও সিম্পল ইন্টারেস্ট 720 হবে। তার কারণ সিম্পল ইন্টারেস্ট টাকা যদি একই থাকে সিম্পল ইন্টারেস্ট কোনোদিন চেঞ্জ হয় না। তাহলে 720 টাকা করে বছরে আমি সিম্পল ইন্টারেস্ট পেলাম। আমি এই রো বরাবর কি বলেছিলাম? যে এই রো বরাবর বসবে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। প্রথম বছরের শেষে সিম্পল ইন্টারেস্ট যা হয় কম্পাউন্ড ইন্টারেস্টও তাই হয়, তাই তাদের মধ্যে পার্থক্য সবসময় শূন্য হবে। অর্থাৎ প্রথম বছরের শেষে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য সবসময় শূন্য। এই জায়গাটা কি হবে? এই জায়গাটা হবে এইখানে যে টাকাটা আছে তার আবার 12% সুদ এখানে বসবে। সবসময় মনে রাখবে, এভাবে ক্রস করবো আমরা। 720-র 12% হচ্ছে 86.4। ক্যালকুলেশনগুলো করে নিও। 720-র 12% 86.4। এখানে বলেছে তাহলে সুদ কত? সুদ মানে চক্রবৃদ্ধি সুদ। আমি বলেছি এই ঘরের মধ্যে যা সংখ্যা বসবে সেই সব সংখ্যাগুলোর যোগফলকে বলা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? এইখান থেকে এই দুটোকে যোগ করলে পাচ্ছি 1440 টাকা, আর এখান থেকে আসছে 86 টাকা 40 পয়সা। অর্থাৎ এইগুলোকে যোগ করলে 1526.4। উত্তরে 0.4 নেই, 1526 আছে, তাই এর পাশাপাশি উত্তর আমি এটাকে নেব। বোঝা গেছে? পরের প্রশ্ন 2-এর প্রশ্নে বলেছে বাৎসরিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 630 টাকা হলে আসল টাকার পরিমাণ নির্ণয় করো। দেখো, একই রকম করব। 2 বছরের সুদ বলেছে, তাই 2 বছর মানে দুটো ব্লক আমি করে নিলাম। এবারে এখানে বলেছে 10% চক্রবৃদ্ধি সুদ। আমি যদি আসল টাকা, যেটা এখানে চেয়েছে, আমি যদি আসল টাকাটা 100 ধরে নিই তাহলে এর 10% কত হবে? 110% 10 টাকা। এটা হবে সরল সুদ। আমি বলেছিলাম সরল সুদ এখানে যেটা হবে পরের বছরও সরল সুদ একই হবে। আর এই জায়গায় যেটা ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ঘর, প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স 0 হয়, তাই আমি এখানে 0 লিখলাম। আর এইখানটা কি বলেছি? এই যে টাকাটা থাকবে তার আবার যে 10% ইন্টারেস্ট সেটা এখানে বসবে।
10 টাকার 10% হচ্ছে 1। এই চার চৌকো ঘরের মধ্যে যে ফিগারগুলো বসলো তাদের যোগফলকে বলা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমি দেখছি সবগুলো যোগ করে আসছে 21 টাকা বা 21 ইউনিট বলতে পারো। আমি যদি বলি 21 টাকা যখন কম্পাউন্ড ইন্টারেস্ট হবে তখন আসল টাকার পরিমাণ হচ্ছে 100। বুঝেছ? এখানে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট 630 টাকা, তাহলে আসল টাকার পরিমাণ কত, এটাই প্রশ্ন। বোঝা গেছে? এইভাবে এইটার সঙ্গে এইটা কাটতে পারো অথবা এইটার সঙ্গে এইটাকে কাটতে পারো, অর্থাৎ এই প্রসেসে কাটা যায়, নয় এইটার সঙ্গে এইটা, নাহলে এইটার সঙ্গে এইটা হয়। অথবা তুমি বলতে পারতে 21 টাকা যখন চক্রবৃদ্ধি সুদ তখন আসল 100, 1 টাকা হলে কত, 630 টাকা হলে কত, যেটা সুবিধে হবে আমি সেটাই এখানে লিখেছি। আমি যদি এটাকে কাটি, 7 দিয়ে কাটলে 3 7 21, 7 9 63, দেখতে পেলে আমি এইভাবে কাটলাম, অথবা এইটার সঙ্গে এইটা কাটতে পারতে। এবার দেখব 3 থেকে 90 কত গুণ করে আসে। আমি দেখব 3কে 30 দিয়ে গুণ করে 90 আসে, তাহলে এখানেও 30 দিয়ে গুণ করে আমি বলবো আমার উত্তর আসবে 3000 টাকা, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, বাৎসরিক 10% সুদের হারে 2 বছরে কোনো টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 40 টাকা হলে আসল টাকার পরিমাণ নির্ণয় করো। 2 বছরের কথা বলেছে, আমি দুটো ব্লক করে নিলাম। আমি আসল টাকা যদি 100 মনে করি, তাহলে 10% ইন্টারেস্ট, 100 10% মানে 10 টাকা, এখানে 10 টাকা মানে এখানেও 10 টাকা হবে। তার কারণ হচ্ছে এটা সিম্পল ইন্টারেস্টের রো। এই জায়গায় সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স 0 হয়। এর পরের ঘরটা এর আবার 10%, যে সুদের হারটা দিয়েছে এই টাকার 10% 1 টাকা আমি এখানে বার করব, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে দেখলাম টোটাল যে কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা হচ্ছে 10 20 1 21 টাকা। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু এটা চাইনি। আমাদের এখানে যেটা বলা হয়েছে যে এখানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 40 টাকা। আমরা জানি এই রো বরাবর যে সংখ্যাগুলো বসবে তাদের যোগফলই হচ্ছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এই রো বরাবর আছে 0 আর 1, এদের যোগ করলে আসে 1। তাহলে আমি এক্ষেত্রে বলবো 1 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য। যখন চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 1 হয় তখন আসল টাকা 100। প্রশ্নে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 40 হলে আসল টাকা কত। আমি দেখতে পাচ্ছি এইটাকে 40 দিয়ে গুণ করে 40 আসে, তাই এটাকে 40 দিয়ে গুণ করে আমি বলবো আমার উত্তর 4000, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 4-এর প্রশ্নে বলেছে বাৎসরিক 12% সুদের হারে 2 বছরে কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3720 টাকায় পরিণত হলে আসল টাকার পরিমাণ নির্ণয় করো। দেখো, আগের মতো করে বক্স মেথডে করতে পারতে, আমি আর একটা প্রসেস দেখাচ্ছি। 12% যেটা আছে সেটাকে ফ্র্যাকশানে পরিণত করো। কত হলো? 3/25। এটা মানে কি, 25 টাকা যদি রাখো 3 টাকা সুদ পাবে। কি বললাম? 25 টাকা যদি রাখি 3 টাকা 1 বছর পর সুদ পাবো, অর্থাৎ আমি হাতে পাবো 28 টাকা। বোঝা যাচ্ছে? 25 টাকা রাখলে 1 বছর পর 28 টাকা পাবো। এখানে যেহেতু 2 বছর বলেছে তাই এটা ব্র্যাকেট দিয়ে মাথায় 2 দিয়ে দাও। 3 বছর বললে এটা 3 দেবে, 4 বছর বললে এটা 4 দেবে। এই ক্যালকুলেশনটা যখন করব 25 স্কোয়ার 625, আমি যখন রিজনিংয়ের ক্লাস করাই তখন বলি 30 পর্যন্ত স্কোয়ার অবশ্যই মুখস্থ রাখবে, আর 28 স্কোয়ার হবে 784। এটা মানে কি, 625 টাকা যদি রাখো তাহলে 784 টাকা তুমি পাবে কম্পাউন্ড ইন্টারেস্টে। কি বললাম? 625 টাকা যদি রাখি 784 টাকা আমি কিন্তু পাবো। এখানে বলেছে 3720 টাকায় পরিণত হলে আসল টাকার পরিমাণ কত। আমি দেখতে পেলাম যে 784 টাকা আমি পেতে গেলে আমাকে রাখতে হবে 625 টাকা। 1 টাকা পেতে গেলে আমাকে রাখতে হবে 625/784 টাকা। আর 3720 টাকা পেতে গেলে আমাকে রাখতে হবে 625 গুণিতক 3720/784 টাকা। বোঝা যাচ্ছে? এটাকে ক্যালকুলেশন করলে 2965.56 আসবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। সরি, অপশান নাম্বার 4-তে আছে, 2965.56, অপশান নাম্বার 4। বোঝা গেছে? পরের প্রশ্ন,
পাঁচের প্রশ্নে বলেছে বাৎসরিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 2000 টাকা 2420 টাকায় পরিণত হবে। দেখো লাস্ট যে অঙ্কটা আমি দেখালাম সেখানে কি বললাম, যে ফ্র্যাকশানটা আছে যে পার্সেন্টেজটা আছে সেটাকে যদি আমি ফ্র্যাকশানে পরিণত করি তাহলে কি হবে, 10 টাকা রাখলে 1 টাকা ইন্টারেস্ট পাবো। অর্থাৎ কিনা আমি যদি 10 টাকা রাখি 1 বছর পর আমি হাতে 11 টাকা পাবো। আমি n বছর পর তাহলে হাতে 10 রাখলে যদি 11 পাই, n বছর পর আমি এই টাকাটা রাখলে এই টাকাটা পাবো। এটা আমি বলতে পারি। এখানে দেখো 2000 টাকা রেখেছো, 2420 টাকা পাচ্ছ। এখানে খেয়াল করো 10 টাকা রেখে 11 টাকা পাচ্ছিলাম, যেটা রেখেছিলাম সেটা নিচে আছে, যে টাকাটা হাতে পাচ্ছি সেটাকে আমি উপরে রেখেছি এবং উপরে n বছরে কত টাকা পাওয়া যাবে তার ক্যালকুলেশন আমাকে করতে হবে। এখানেও তাই, নিচে রাখলাম কোন টাকাটা 2000 টাকা আর উপরে রাখলাম যেটা পরিণত হবে। এই ক্যালকুলেশন যখন করবে যতটা সম্ভব কাটা যায় কেটে নাও, দেখবে এই ফিগারগুলোকে নয় কারো স্কোয়ার না হলে কারো কিউব এই সংখ্যায় চলে আসবে। তুমি যদি ভালো করে দেখো এই জায়গাটা যে রেশিওটা এখানে আছে সেই রেশিওটার পাওয়ার খোঁজো কত হলে এই সংখ্যাটা আসবে। এখানে যে রেশিওটা থাকবে সেটাকে চোখ বুজে এখানে বসাবে, বসিয়ে ভাববে যে কার স্কোয়ার 100 হবে বা কার স্কোয়ার 121 হবে। আমি দেখতে পাচ্ছি যাই রেশিও 11/10, 11 স্কোয়ার 121 হয় এবং 10 স্কোয়ার 121 হয়। এবার এইটার সঙ্গে এইটাকে কম্পেয়ার করো, 11/10 আছে, 11/10 আছে, উপরে n আছে, উপরে 2 আছে, অর্থাৎ n এর ভ্যালু 2। n মানে কি, কত বছর, এখানে যেটা চেয়েছিল। তাহলে আমি দেখলাম 2 বছর পরে 2000 টাকা 2420 টাকায় পরিণত হবে, তাই উত্তর হবে অপশান নাম্বার 3। পরের প্রশ্ন 6 প্রশ্নে বলেছে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 52 টাকা ও সরল সুদের পরিমাণ 50 টাকা হলে সুদের হার নির্ণয় করো। দেখো 2 বছরের কথা বলেছে, আমি তাই দুটো ব্লক করে নিলাম। এবারে 2 বছরে সরল সুদ 50 টাকা, 2 বছরে যদি সরল সুদ 50 হয় তাহলে প্রতি বছর সরল সুদ কত টাকা হবে, 25 টাকা। আমি বলেছিলাম এই ঘরের সুদে আমি সরল সুদ বসাবো। 2 বছরে 25 টাকা করে প্রতি বছর হলে দেখো মোট সরল সুদ 25 + 25 50, এখানে আমি পেয়ে গেলাম। এখানে সবসময় শূন্য বসাবো, কেন এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার দেখো এই টোটাল ঘরটায় কি বসে, এই টোটাল ঘরটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আমি এই টোটাল ঘরটা এখনও পর্যন্ত যোগ করে দেখতে পাচ্ছি 25 + 25 50 এসছে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ 52 আছে, তার মানে এই জায়গাটা অবশ্যই 2 হতে হবে, তবেই 25 + 25 + 0 + 2 সমান চক্রবৃদ্ধি সুদ 52 হবে। বোঝা গেছে? আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম এই টাকাটার একটা পার্সেন্টেজ এই টাকাটা হয়। তোমাকে দেখতে হবে এখানে যে 25 এই ফিগারটা আছে, এই যে উত্তরগুলো দেওয়া আছে এর কত পার্সেন্ট সমান 2 টাকা হবে। ক্যালকুলেশন করলে বুঝতে পারবে যে 25-এর 8% সমান 2 টাকা হয়, তাহলে উত্তর হবে 8%। বোঝা গেছে? 25-এর 8% 2 টাকা। 7 প্রশ্নে বলেছে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 16,900 টাকা ও 3 বছরে 17,576 টাকায় পরিণত হলে সুদের হার নির্ণয় করো। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, যেমন যদি আমি বলি 10% ইন্টারেস্ট, এটাকে ক্যালকুলেশন করলে 1/10 আছে, মানে আমি 10 টাকা রাখলে বছরের শেষে 11 টাকা হাতে পাবো। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা হাতে পেলাম সেটা আবার পরের বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল হয়ে যায়। আবার এই টাকার ওপর আমি 10% ইন্টারেস্ট চাপাবো, এইখানে লিখবো। বোঝা গেছে? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যে টাকাটা 1 বছর পরে পাবো সেটাই দ্বিতীয় বছরের প্রথমে প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়। এক্ষেত্রেও তাই, এখানে একটা বলেছে 2 বছরে 16,900 টাকা এবং 3 বছরে 17,576 টাকা হলো। দ্বিতীয় বছরে 16,900 ছিল, তৃতীয় বছরে 17,576। এখানে গ্যাপ কত বছরের হলো? 1 বছরের, তাই না? এটা 2 বছরে ছিল, এটা 3 বছরে, তাহলে গ্যাপটা হচ্ছে 1 বছরে। ইন্টারেস্টের কতটা গ্যাপ হচ্ছে? 16,900 থেকে 17,576 টাকা হচ্ছে, তাহলে ইন্টারেস্ট কত? 17,576 থেকে 16,900 বাদ দাও, সেটা হবে 676। বোঝা যাচ্ছে? তাহলে আমি দেখলাম, আমি একটু আগে কী বলেছিলাম, যেটা দ্বিতীয় বছরের শেষে যেটা ইন্টারেস্ট
আসল পাওয়া যায় সেটাই কিন্তু তৃতীয় বছরের প্রথমে প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়। এটা যেহেতু তৃতীয় বছরের ফিগার, তাই আমি এইটাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরবো, এইটাকে ইন্টারেস্ট ধরবো। সবসময় 2 বছর 3 বছর পর পর বছর থাকলে জাস্ট এগুলোকে বিয়োগ করবে, বিয়োগ করার পর এটা হবে ইন্টারেস্ট এবং এটা হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এটা মনে রেখো। তাহলে 16,900 টাকা প্রিন্সিপাল ছিল, তাতে আমি 676 টাকা ইন্টারেস্ট পেলাম 1 বছরে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত, সেটাই কিন্তু প্রশ্ন। বোঝা গেছে? তাহলে সুদের হার এখান থেকে যদি ক্যালকুলেশন করো, সুদের হার 4%, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হারে 25/16 গুণ হলে সুদের হার নির্ণয় করো। দেখো 25/16 গুণ হচ্ছে মানে কি, 16 টাকা তুমি যদি রাখো সেটা 25 টাকায় পরিণত হবে। ঠিক, আমি বলেছিলাম এই ফিগারটাকে এখানে 2 বছর দিলে এটাকে স্কোয়ারে পরিণত করতে হবে, 3 বছর দিলে কিউবে পরিণত করতে হবে। দেখো আমি যদি এইটাকে এইভাবে লিখি কিছু অসুবিধে, আমি কি করে বুঝলাম এটা স্কোয়ারে করতে হবে? তার কারণ হচ্ছে এটা 2 বছর আছে। যদি এখানে 3 বছর থাকতো এই ফিগারটাকে আমি এমন করে পাওয়ার দিতাম, অর্থাৎ এখানে 3 লিখে আমাকে অ্যাডজাস্ট করতে হতো। বোঝা যাচ্ছে? এবার দেখো এখানে রেশিওটা কী হলো, 5/4। আমরা এরকম রেশিও কী করে পাচ্ছিলাম? আমি বলেছিলাম 4 টাকা রাখলে আমি 5 টাকা পাবো, তাহলে 2 বছর পর কত পাবো? এইভাবে স্কোয়ার করা হয়েছিল। কি বললাম? 4 টাকা রাখলে আমি 5 টাকা পাবো। 4 টাকা রাখলে যদি আমি 5 টাকা পাই তাহলে ইন্টারেস্ট কত? তুমি বলবে ইন্টারেস্ট হচ্ছে 1 টাকা। 4 টাকায় ইন্টারেস্ট যদি 1 টাকা হয়, 100 টাকায় ইন্টারেস্ট কত? সেটাই হচ্ছে সুদের হার। আমি এটাকে 25 দিয়ে গুণ করলে 100 আসে, এটাকে 25 দিয়ে গুণ করে আমি বলবো সুদের হার হচ্ছে 25%, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, বাৎসরিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকার 3 বছরের সুদ 331 টাকা হলে আসল টাকার পরিমাণ নির্ণয় করো। এখানে 3 বছর বলেছে, তাই আমাকে 3টে ব্লক করতে হবে, 1, 2, 3টে। বোঝা গেছে? আমি যদি আসল টাকা 100 মনে করে নিই, 10% কত হবে? 100 10% 10 টাকা। আমি কি বলেছি? এই ঘরের সিধে সব সিম্পল ইন্টারেস্ট বসে। সিম্পল ইন্টারেস্ট প্রতি বছরই সমান হয়, তাই আমি এখানে 10 10 10 করে লিখে গেলাম। এখানটা সবসময় শূন্য, আগেও বলেছি। এইখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল যে টাকা থাকবে তার আবার 10% ইন্টারেস্ট। 10-এর 10% মানে কত? 1 টাকা। দেখো এর আগেরগুলো সব 2 বছর ছিল, এইখানে 3 বছর আছে। এবারে খেয়াল রাখবে এখানে যে টাকাটা বসাবো তাকে 2 দিয়ে গুণ করে পরের ঘরে বসাবো। যদি আর একটা ঘর থাকতো, এখানে যে টাকা থাকবে 2 দিয়ে গুণ করে এখানে 3 দিয়ে গুণ করে তারপরের ঘরে বসতো, যদি 4 বছরের কেস হতো। বোঝা গেছে? এইটা হয়ে গেল। এবার আর একটা কি, এই টাকাটার আবার ইন্টারেস্ট এই বছরে আসবে। 1-এর 10% হচ্ছে 0.1, সেটা আবার এইখানে ইন্টারেস্ট আসবে। তাহলে এই 4 চৌকো ঘরের মধ্যে যে সংখ্যাগুলো বসলো সেগুলো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের পরিমাণ কত? 3 × 30 32, 33.1 টাকা। 33.1 টাকা যখন কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি, তখন আমাকে রাখতে হচ্ছে আসল 100 টাকা। আমি যখন কম্পাউন্ড ইন্টারেস্ট 331 টাকা পাচ্ছি, তখন আমাকে কত টাকা রাখতে হবে? প্রশ্ন এটাই। এটাকে 10 দিয়ে গুণ করলে এটা আসে, তাহলে এখানেও 10 দিয়ে গুণ করে আমি বলবো আমার উত্তর হবে 1000 টাকা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 10-এর প্রশ্নে বলেছে মিস্টার এ মিস্টার বিকে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকা ধার দিল। যদি n বছর পর মিস্টার বি মিস্টার এ কে সুদ বাবদ 10,500 টাকা দেয়, তবে n এর মান নির্ণয় করো। দেখো খুব সিম্পল, 10% চক্রবৃদ্ধি সুদ মানে এটাকে ফ্র্যাকশানে পরিণত করলে 1-এর 10 আসে। আমি কি বলছি? 10 টাকা রাখলে 11 টাকা ফেরত পাবো। ঠিক, 10 টাকা রাখলে 11 টাকা ফেরত পাবো। এখানে 50,000 টাকা দিয়েছিল, 10,500 টাকা সুদ, তাহলে কত ফেরত পাবে? 50,000 প্লাস 10,500, 60,500 টাকা ফেরত পাবে। দেখো এখানে 10 টাকা রেখে 11 টাকা ফেরত পেয়েছি, আমি এইভাবে লিখেছিলাম বলে এখানেও এত টাকা রেখে এত টাকা ফেরত পাবো, ইন্টারেস্ট না, কত টাকা ফেরত পাবো সেটা আমি ওপরে লিখলাম। এবার আমি কি দেখতে বলেছি যে এখানে যে ফ্র্যাকশানটা আসবে সেই ফ্র্যাকশানটা এইখানে পরিণত করার চেষ্টা করতে হবে। যতদূর সম্ভব আগে কেটে নাও, 5 দিয়ে কাটছি, এটা 121,
কাটার পরে এই যে 121/100 হলো, এই ফিগারটাকে এই ফ্র্যাকশানটা রেখে পাওয়ার চাপাও, কত পাওয়ার দিলে এইগুলো আসবে। অবশ্যই জানো 11 স্কোয়ার 121 হয়, 10 স্কোয়ার 100 হয়। এবার কত বছর বলেছিল, আমি বলেছিলাম সেটা যদি আমি পাওয়ারে n ধরি, এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করতে হবে। 11/10 11/10 n বছর, এখানে আছে 2, তাহলে n এর ভ্যালু 2, মানে 2 বছর পরে তোমাকে শোধ করতে হবে, অথবা বলতে পারো n এর মান হচ্ছে 2। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে 550 টাকা বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া হলো। যদি সুদ সমেত টাকা 2 বছরে দুটি সমান কিস্তিতে ফেরত দিতে হয় তবে কিস্তির পরিমাণ কত? কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্টের জন্য একটা আমি ভিডিও করেছি, এখানে 2 বছর আছে, 3 বছরেরও প্রশ্ন আসতে পারত। কিভাবে করতে হয় পারলে ওই ভিডিওটা একবার দেখে নাও, কেন এখানে 2 বছর আছে, আমি শুধু 2 বছরেরটাই বলবো। 3 বছরের হলে কি হবে সেটা একবার ভিডিওটা দেখে নিও, প্লেলিস্টে কম্পাউন্ড ইন্টারেস্ট ইনস্টলমেন্ট এটা একটু দেখে নিও। দেখো কিভাবে অঙ্কগুলো করতে হয়। ইনস্টলমেন্টের অঙ্ক আমি কিভাবে করব। প্রথমত যে পার্সেন্টেজটা দিচ্ছে তাকে আমি ফ্র্যাকশানে পরিণত করব। 20% মানে 20/100 কাটলে হবে 1/5। ঠিক 1/5 মানে কি, আমি বলেছিলাম 5 টাকা রাখলে 1 টাকা ইন্টারেস্ট, অর্থাৎ 6 টাকা পাবো। তোমাকে এই ফিগারটা খুব তাড়াতাড়ি বার করে নিতে হবে। এবার আমি ইনস্টলমেন্ট, প্রতিটা ইনস্টলমেন্ট কত হবে সেটাকে বার করতে চাইছি। সেটা হবে যে অ্যামাউন্টটা এখানে দেওয়া আছে সেই অ্যামাউন্টটা ইনটু, ভালো করে বোঝো, যে অ্যামাউন্টটা দেওয়া ছিল সেই অ্যামাউন্টটা ইনটু এখানে যে ফিগারটা বেরোলো, এই দুটোর মধ্যে বড় সংখ্যাটা উপরে বসবে এবং এই দুটোর যোগফল নিচে বসবে। এই দুটোর মধ্যে বড় সংখ্যা উপরে বসবে, এদের যোগফল নিচে বসবে, ইনটু এই ফিগারটাই ডিটো এখানে বসে যাবে। এটাই হবে ইনস্টলমেন্টের পরিমাণ। বইতে বড় বড় ফর্মুলা দেওয়া আছে, সেটাকে মনে রাখার দরকার নেই যদি তোমরা এই জিনিসটাকে মনে রাখতে পারো, কেন কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্ট বার করতে গেলে সেই সূত্রটা কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। 3 বছরের জন্য কি হয় আমি বলছি, ভিডিওগুলো একবার দেখে নাও। তাহলে এক্ষেত্রে অ্যামাউন্ট কত দেওয়া আছে 550, এদের মধ্যে বড় সংখ্যা কোনটা 6, এদের যোগফল কত 6 আর 5 11 বসালাম, ইন্টু 6/5, 5 11 55 কাটলে 10 আসে, তাহলে ইনস্টলমেন্ট হবে 360 টাকা, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1,60,000 টাকার 2 বছরের সুদ কত হবে? দেখো এক্ষেত্রে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, যখন সুদের পর্ব 6 মাস হয় মানে কি, একটা বছরকে দুটো ভাগে ভাগ করলো 6 মাস 6 মাস করে, এটা বোঝা গেছে। সুদের পর্ব যাই 6 মাস বলবে, তখন বছরকে দুটো ভাগে ভাগ করা হলো 6 মাস 6 মাস করে। যদি সুদের পর্ব 3 মাস বলে, দেখছো পরের অঙ্কেই আছে, তাহলে বছরকে 3 মাস 3 মাস 3 মাস করে কটা ব্লকে ভাগ করা যাচ্ছে আমি দেখব। আমরা জানি 12 মাসে বছর হয়, তাই 3 মাস 3 মাস করে 4টে ব্লক হবে। 6 মাসে বছর হলে 12কে আমি 6 দিয়ে ভাগ করব, বলবো দুটো ব্লক। যদি সুদের পর্ব 3 মাস হয়, 12কে 3 দিয়ে ভাগ করে আমি বলবো ব্লক হবে 4টে। আমার ব্লকটা শুধুমাত্র দরকার। এখানে দেখো 2 বছর বলেছে, 2 বছর মানে কি 24 মাস, 6 মাস 6 মাস করলে 6 মাস 6 মাস করে যদি হয় তাহলে ব্লক হবে 4টে। 2 বছরের সুদ চেয়েছে, আমি 2 বছর মানে আমি বলবো 24 মাস, 24 মাসকে 6 মাস করে যেহেতু ব্লক আছে আমি বলবো 4টে ব্লক হবে। আমি 4টে ব্লক এখানে তৈরি করে নেব, 1 2 3 4টে, 1 2 3 4টে, বোঝা গেছে। এবারে দেখো 10% চক্রবৃদ্ধি সুদ, এটা কিন্তু বার্ষিক 10% দেওয়া আছে। যাই আমি এটাকে 6 মাস করলাম, অর্থাৎ বছরকে 2 ভাগে ভাগ করলাম, তখন ইন্টারেস্টকেও 2 দিয়ে ভাগ করে নেবে। আর একবার বলি, 6 মাস করে যদি পর্ব হয় তাহলে বছরকে আমি দুটো ভাগে ভাগ করেছিলাম, এক বছরকে, যেহেতু বছরকে 2 দিয়ে ভাগ করেছিলাম তাই পার্সেন্টেজ যেটা থাকবে তাকেও 2 দিয়ে ভাগ করব, বোঝা গেছে। 3 মাস 3 মাস ক্ষেত্রে কি হতো, বছরকে আমি 4 ভাগে ভাগ করেছিলাম, তাই ইন্টারেস্টকে আমি 4 দিয়ে ভাগ করব। পরের অঙ্কে আমরা দেখব। এখানে যেহেতু বছরকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, 2 দিয়ে 10%কে ভাগ করলে হয় 5%, আমরা ইন্টারেস্টটা 5% হিসেব করে ক্যালকুলেশন করব, হয়েছে। এবার দেখো 1,60,000 টাকার 5% ইন্টারেস্ট কত হয় 8,000 টাকা। 1,60,000 টাকার 5% 8,000 টাকা। এই রো বরাবর যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট।
বলেছি সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর একই থাকবে, অর্থাৎ 8,000 টাকা করে কিন্তু আমি এই 4টে ব্লক ইয়ারেই আমি লিখে যাব। এখানটা সবসময় শূন্য বসে। এবার কি বলেছিলাম, যে ফিগার থাকবে তার যে ইন্টারেস্ট আমরা ক্যালকুলেশন করছি অর্থাৎ 5% রেটে, সেটা কত হয় দেখে নেব। 8,000 টাকার 5% হচ্ছে 400 টাকা। এখানে যে ফিগার বসাবো আমি বলেছিলাম যে একে 2 দিয়ে গুণ করে এখানে বসাবো এবং একে 3 দিয়ে গুণ করে এখানে বসাবো। বোঝা গেছে? এটা যা থাকবে 2 দিয়ে গুণ করে এখানে, একে 3 দিয়ে গুণ করে এখানে, আরও থাকলে একে 4 দিয়ে গুণ করে আবার বসতো। বোঝা গেছে? এর পরের জিনিসটা একটু ভালো করে দেখো। এবারে এখানে যে সংখ্যাটা আছে আমি গোল মারলাম, আমি এর ওপর ক্যালকুলেশন করব। এর আবার 5% নিয়ে ক্যালকুলেশন হচ্ছে, সেটা কত? 20। বোঝা গেছে? যেটা হলো 20। এই যে টাকাটা এলো এর ডবল তুমি এখানে করতে পারো, কিন্তু অনেকেই এটা অসুবিধাজনক মনে করে, তাই আমি বলছি এর 5% যেটা হলো সেটা এখানে বসাবে, এই টাকাটাই আবার এখানে বসিয়ে দেবে। এখানে 20, এখানেও 20। বোঝা গেছে? এবার দেখো এইখানে এই টাকাটা আছে, যে ঘরের টাকা সেই ঘরে না ইন্টারেস্ট ক্যালকুলেশন করে পরের ঘরে করতে হয়। যেমন এইখানে যখন আমি ক্যালকুলেশন করছিলাম এই ঘরে কিছু না লিখে তার পরের ঘরে ক্যালকুলেশন করেছি। এর 5% যেটা এইখানে বসালাম সেটা এইখানেও বসিয়ে দাও, তার কারণ এর 5% ইন্টারেস্ট এই স্ল্যাবেও পাবো, এই স্ল্যাবেও পাবো। এটা ক্যালকুলেশন হয়ে গেছে। এবার এইটার ক্ষেত্রে 800-র 5% হচ্ছে 40 টাকা, সেটা আমি এই ঘরে বসাবো। এই ঘরের জিনিস ক্যালকুলেশন করে আমি এইখানে লিখবো। এবারে দেখো এই তীর চিহ্ন একদম শেষ পর্যন্ত যেতে হবে, অর্থাৎ এখানে যে 20টা রয়েছে তার আবার 5% অর্থাৎ 1 এখানে বসাতে হবে। এই যে টোটাল টাকাটা এলো এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে মোট টাকা কত? 4×8 = 32,000। এখান থেকে 2,400, আর এখান থেকে 40, 20, 60, 80, 81, তাহলে 34,481 টাকা হবে, যেটা এই প্রশ্নের উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকার 6 মাসের সুদ কত? প্রথমত সুদের পর্ব 3 মাস, আমি 12কে 3 দিয়ে ভাগ করে নেব, তাহলে ব্লক পাবো 4টে। বোঝা গেছে? অর্থাৎ একটা বছর যদি আমাকে বলে তাহলে আমি ব্লক পাবো 4টে, কিন্তু এখানে একটা বছর না বলে 6 মাস বলেছে, তাহলে আমি 12 মাস না ক্যালকুলেশন করে 6 মাস বলবো, কেন প্রশ্নে 1 বছর বলেনি, 6 মাস বলেছে। এই 6কে আমি এই 3 দিয়ে ভাগ করব। বোঝা গেছে? 12কে ভাগ করতাম তখনই যদি 1 বছরের ক্যালকুলেশন চাইতো। এখানে 6 মাসের ব্লক পিরিয়ড বার করব, তাই 6 উপরে রাখলাম। এক একটা ব্লক কত করে? 3 মাস করে হলে আমার টোটাল ব্লক হবে 2টো, আমি 2টো ব্লক করে নিলাম। এবার 12% ইন্টারেস্ট আছে। আমি বলেছিলাম যেহেতু ব্লক 3 মাস করে, তাই 12কে আমি দেখব যে একটা বছরে কতগুলো ব্লক হয়। খেয়াল রেখো, আমি এই ইন্টারেস্টকে ভাগ করব একটা বছরে কতগুলো ব্লক হয়। এখানে কি থাকলো, 6 মাস থাকলো কি 2 বছর থাকলো আমি দেখব না। বোঝা যাচ্ছে? তাহলে একটা বছরকে আমি যদি 3 দিয়ে ভাগ করি ব্লক পাবো 4টে। সেই 4 দিয়ে কিন্তু ইন্টারেস্টকে ভাগ করে আমি বলবো আমার ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে 3%-এর উপর, অর্থাৎ 12% না দেখে আমি 3%-এর উপর ক্যালকুলেশন করব। এবার 50,000 টাকা 3% ইন্টারেস্ট কত হবে? 1,500 টাকা। সেটা এখানে বসালাম। এখানে যেটা বসাবো সেই ফিগার এখানেই হবে, তার কারণ হচ্ছে এটা সিম্পল ইন্টারেস্ট, এখানে শূন্য হয়। আবার বলেছি এইটা 3% এখানে বসবে, সেটা হচ্ছে 45 টাকা। তাহলে মোট সুদ কত পেলাম? এই টাকাটা হবে মোট সুদ 3,045 টাকা, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন দেখো আজকের। 8% সুদের হারে 4,500 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। 3 বছর বলেছে, 3টে ব্লক। 8% সুদ, 4,500 টাকার 8% হচ্ছে 360 টাকা। 4,500 টাকার 8% 360 টাকা হলে আমি 360 টাকা এখানে 3 বার বসিয়ে দেবো, কারণ এগুলো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এখানে শূন্য হয় সবসময়। 360-এর আবার 8% বার করব। 360-এর 8% হচ্ছে 28.8। ক্যালকুলেশানগুলো তাড়াতাড়ি করবে। আমি এখানে যেটা বসাবো তার দ্বিগুণ টাকা এখানে বসাবো। আমি বলেছি 28.8-এর দ্বিগুণ হচ্ছে 57.6। এই অ্যারোটা শেষ পর্যন্ত যাবে, অর্থাৎ 28.8-এর আবার 8% বার করতে হবে।
28.8% মানে এরকম দাঁড়ায়। এখানে দশমিক আছে, তুলে দিয়ে একটা 10 দিয়ে দাও। তাহলে 288কে 8 দিয়ে যদি গুণ করি সেটা হবে 2304, নিচে আছে 1000। অর্থাৎ এই ক্যালকুলেশন করলে হবে 2.330, পুরোটা নেওয়ার দরকার নেই, তুমি 304ও নিতে পারো। 2.304 সেটা এইখানে বসবে। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য বলেছে। আমরা জানি পার্থক্য কোনটা, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য হচ্ছে এই বরাবর যে সংখ্যাগুলো থাকবে, এই বরাবর যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফল, আর এই বরাবর যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফলকে বলা হবে সিম্পল ইন্টারেস্ট, টোটাল সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই বরাবর কী কী সংখ্যা পাচ্ছি, এই টোটাল সংখ্যা পাচ্ছি। এটাই হবে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য। যোগ করে নাও 28.8, 57.6 এবং 2.3, 6 আর 3 9, 17, 7, 3 7 10, 18, 8, 8, 88.7, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।